জি ভাই, অবশ্যই। গতদিন কতটুকু পড়ছিলাম মনে আছে তোমাদের? আমাদের মেবি একটা সিকিউ করা লাগবে। সিকিউ কি করে করাই দিছিলাম? তুমি তো কতদিন আসোই নি। হ্যাঁ, ম্যাথই পড়াই, ওই বৃহস্পতিবারে ফিজিক্স পড়াইছি আর কি। ফিজিক্স ক্লাসটা করে নি অ্যাটলিস্ট। ক্লাস করো, ইউটিউবে ক্লাস করো, করবা। না না, এখন করবা। আমরা দেখছিলাম কারণে না, ওইটা তোমাদেরকে করতে বলছিলাম বাসায়, করো নাই? তাহলে করে নিও, করে না পারলে আমাকে দেখাবা আর কি, বুঝতে পারছো? তো চলো আমরা আজকে, তোমরা যারা গতদিন ক্লাস করো নাই তারা আজকে হয়তো প্রথম দিক দিয়ে একটু বুঝবা না, তা আমরা আজকে নতুন টপিক ধরলে ওই সময় হয়তো পড়া বুঝবা আর কি। তো প্রথম দিক দিয়ে একটু তাকায় থাকো, দেখো বুঝো কিনা। দেখো, বুঝার কথা। তো এবার চলো আমরা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, বাল্কস মডুলাস, এইটা আজকে দেখব। দেখো, বাল্কস মডুলাসকে বি দিয়ে প্রকাশ করা হয়। বি এর সূত্রটা কি ছিল বলো তো, যারা ক্লাসে ছিল? হ্যাঁ বলো। আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। এখন বলো, আয়তন পীড়নের সূত্রটা কি ছিল? এফ বাই এ। আয়তন বিকৃতির সূত্রটা ডেল ভি বাই ভি আই। তাহলে এফ ভি আই বাই এ ডেল ভি, এটা হচ্ছে বাল্কস মডুলাসের সূত্র। সূত্রটা কি বলো তো? এফ ভি আই বাই এ ডেল ভি। কারো কি সমস্যা আছে এইটাই? দেখো, আমরা কালকে গতদিন তিনটা গুণাঙ্কের কথা বলছিলাম। একটা ছিল ইয়াংস মডুলাস, আরেকটা হচ্ছে বাল্কস মডুলাস, আরেকটা ছিল শেয়ার মডুলাস। তার মধ্যে ইয়াংস মডুলাস পড়ানো শেষ। বাল্কস মডুলাসটা দেখো, এটা হবে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। পীড়নের সূত্রটা কি ছিল? এফ বাই এ ছিল, এটা তো সবার জানা ছিল। আর আয়তন বিকৃতির বেলায় বিকৃতির সূত্রটা ডেল এল বাই এল নট ছিল, অথবা এল আই ছিল। যেহেতু আয়তন বিকৃতি বলতেছি, তাহলে ডেল ভি বাই ভি আই হবে। তাহলে এগুলো একটু সাজাইলে সূত্র কি আসে? এফ ভি আই বাই এ ডেল ভি। কারো কি এটা সমস্যা আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই বিটা বাল্কস মডুলাস, এইটা কার সাথে রিলেটেড বলতো? আয়তনের সাথে রিলেটেড। দেখো, বি ব্যস্তানুপাতিক 1/Δv কিনা বলো? বুঝতে পারছো? বি আর ডেল ভিটা কি? ব্যস্তানুপাতিক। তার মানে বিটা যত বেশি হবে, ডেল ভিটা কি হবে? তত কম হবে। এটুকু তো বুঝছো, তাই না? তো এখানে তুমি যদি একটা ফুটবল নাও, ফুটবল নিয়ে চতুর্পাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করো, বুঝছো? ফোর্স অ্যাপ্লাই করলে তোমার বিটা যদি অনেক বেশি হয়, দেখো তুমি যদি চারপাশ থেকে একটা ফুটবলকে তুমি চারপাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, বিটা যদি বেশি হয়, ডেল ভিটা কি খুবই কম হবে না? এটা বুঝতেছো? তার মানে বি যদি অনেক বেশি হয়, তাহলে তোমার আয়তন পরিবর্তনটা কি হবে? কম হবে। আর বি যদি কম হয়, আয়তন পরিবর্তনটা ডেল ভিটা কি হবে? বেশি হবে। বুঝতে পারছো? তো এখন তুমি চিন্তা করো যে আমরা যদি আরেকটা রাশি নিই, সি সমান 1/b, আরেকটা রাশি নিলাম, সি সমান কি বলতো? 1/b। এখন বলো, তাহলে বি সমান কি আসবে? 1/c। বুঝতে পারছো? এখন এখান থেকে আমরা কি বলতে পারি? 1/c সমানুপাতিক 1/Δv, এটা বলা যায়? মানে এটা ধরে নিলাম একটা রাশিকে, সি সমান 1/b ধরে নিলাম। বুঝতে পারছো? মানে 1/b এর তো একটা নাম দেওয়া যাবে, তাই তো কিনা বলো? ওইটাকে আমরা সি নাম দিছি, বুঝছো? আমাদের সুবিধার জন্য। এখন কি আসে?
সি সমানুপাতিক ডেল ভি কিনা বলো এখান থেকে। তাহলে এখানে বলো সিটা যার বেশি তার ক্ষেত্রে ডেল ভিটা কি হবে, বেশি হবে না? বুঝতে পারছো? তাহলে এই সিটাকে বলা হচ্ছে সংনম্যতা। সংনম্যতা কি বলতো? যে মানে যার সংনম্যতা বেশি তাকে তুমি তত বেশি কম্প্রেস করতে পারবা। এই লাইনটা কি বুঝছো? আমি আরেকবার বলি, মানে সি হচ্ছে এমন একটা রাশি, তুমি ওয়ান বি কে যদি ইনভার্স করো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে সি। বুঝছো? ওইটাকে সি বলে, ওইটাকে একটা নাম দিছি। নাম কি দিছি বলো তো? সংনম্যতা। এখন তুমি চিন্তা করো সিটা যদি বেশি হয় তাহলে ডেল ভিটা মানে কি, আয়তন পরিবর্তনটাও তত বেশি হবে। এখন তোমার সি যদি চিন্তা করো, ধরো সি হচ্ছে 10, তাহলে ডেল ভি যদি তোমার ধরো 1 মিটার কিউব হয়, সি যদি 20 হয়, তাহলে ডেল ভি ধরো 2 মিটার কিউব হইলো। তার মানে সি যত বেশি হবে ডেল ভিটা মানে আয়তন পরিবর্তনটাও তত বেশি কিনা বলো? বুঝছো কি এইটা? তাহলে আমরা বলতে পারবো না যে আয়তন পরিবর্তন হওয়া মানে কি, তুমি যদি একে চারপাশ থেকে ফোর্স দাও এ আরো বেশি ছোট হয়ে যাবে না? বুঝতে পারছো? আয়তন পরিবর্তন হওয়া মানে চারপাশ থেকে তুমি ফোর্স দিচ্ছ, এ বেশি ছোট হয়ে যাচ্ছে। তার মানে যার সি বেশি সে তত বেশি কম্প্রেসিভ। বুঝছো? তার মানে কি, কম্প্রেসিভ মানে হচ্ছে সে তত বেশি সংনম্য। এগুলা ওয়ার্ডগুলো একটু অন্যরকম। আচ্ছা আমি আবার একটু বলি, তোমাদের চেহারার দিকে বোঝা যাচ্ছে একটু কনফিউজড। আচ্ছা এইটা কি বুঝছিলা, বি আর ডেল ভি ব্যস্তানুপাতিক। এখন খেয়াল করো আমি কি করলাম, যে একটা রাশি নিছি, রাশিটা কি নিছি, সি নিছি। সি কে আমরা কি নিছি, 1/b সমান আমরা সি ধরছি। বুঝছো? এখন খেয়াল করো আমরা এই যে এখান থেকে কি বলতে পারি বলতো, বি সমান 1/c লিখতে পারি। তাহলে 1/c সমানুপাতিক ডেল ভি, এই দুইটাকে যদি আমি উপরে উঠাই দিই তাহলে সি সমানুপাতিক কি বলতো, ডেল ভি। বুঝতে পারছো? এখন আসো, তোমার সি সি যদি বেশি হয় তাহলে ডেল ভিটাও কি হবে, বেশি হবে। তাহলে তোমার কাছে যদি এরকম একটা বল থাকে, হ্যাঁ, তো এই বলের ক্ষেত্রে ধরো তুমি চারপাশ থেকে ফোর্স দিচ্ছ। কতটুকু ফোর্স দিচ্ছ? চারপাশ থেকে ধরো 10 নিউটন ফোর্স দিচ্ছ। এটার ক্ষেত্রে সি হচ্ছে ধরো হচ্ছে 2, কথার কথা ধরলাম। সি হচ্ছে কত বলো তো, 2, আর ফোর্স হচ্ছে চারপাশ থেকে সেম পরিমাণ ফোর্স 10 নিউটন দিচ্ছ। এবার তুমি আরেকটা বল নাও, সেম মানে সেম সাইজের আরেকটা বল নাও, সেম সাইজের আরেকটা বল, এবং চারপাশ থেকে সেম পরিমাণ ফোর্স দিচ্ছ। ফোর্সটা কত বলো তো, 10 নিউটনই ধরো দিচ্ছ, কিন্তু এটার সিটা ধরো হচ্ছে 4। বুঝছো এইটুকু? এবার আমাকে বলো এইটা বেশি ছোট হবে, মানে ফোর্স অ্যাপ্লাই করলে তো এগুলো 4 ছোট হয়ে যাবে, তাই না? বলো তো এইটা ছোট হবে না এইটা ছোট হবে? এইটা ছোট হবে না? কারণ চিন্তা করো, যার সি বেশি তার ডেল ভিটাও বেশি। ডেল ভি বেশি হওয়া মানে কি, সে তত বেশি ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ডেল ভি মানে কি, তার আয়তন কতটুকু কমে যাচ্ছে। এটা কাইন্ড অফ, আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই, ধরো তোমার কাছে 100 টাকা আছে, হ্যাঁ, 100 টাকা আছে। এখন তোমার খাবার দেখলে তোমার ধৈর্য কুলায় না। বুঝতে পারছো? তো তুমি কি করছো, যার কাছে যার ধৈর্য বেশি সে কি করবে, খাওয়ার টাকাটা কম খরচ করবে। বুঝতে পারছো? দুইজন লোকের কাছে যদি 100 টাকা থাকে, ধরো একজনের ধৈর্য বেশি, সে কি করবে, এখান থেকে ধরো 5 নাম্বার গেট পর্যন্ত গেল, অনেকগুলো খাবারের দোকান দেখলো, সে মাত্র 5 টাকা খরচ করছে। তার মানে এই যে তার ডেল টাকা কত, 5 টাকা। আর যার ধৈর্য কম সে দেখা যাচ্ছে 50 টাকা খেয়ে ফেলছে, তাহলে ডেল টাকা কি বলতো, 50 টাকা। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, তুমি ধৈর্যটাকে সি বলতে পারো। যার সি বেশি তার কাছে ওই যে টাকা খরচটাও কি হচ্ছে, কম হচ্ছে। আর যার সি, আচ্ছা উল্টা বলছি, উল্টা বলছি। আচ্ছা, আচ্ছা তোমরা বুঝছো তাহলে। আচ্ছা ঠিক আছে, আর না পেঁচাই, তোমরা জাস্ট এইভাবে মনে রাখবা, যার সি বেশি তার ডেল ভিটাও বেশি, যার সি কম তার ডেল ভিটাও কম। হ্যাঁ, সংনম্যতা মানে হচ্ছে তোমার কম্প্রেসিভনেস। বুঝছো, যে কে কতটুকু কম্প্রেস হতে পারবে আর কি। সংনম্যতা এটাকেই তো আমরা এই যে সি দিয়ে প্রকাশ করি। হ্যাঁ হ্যাঁ, সি লিখবে, তোমাকে জিজ্ঞেস করবে কে কত বেশি সংনম্য আর কি। বুঝছো? চলো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। পঁচিশ নাম্বার পেজে যাও। তোমাদের লেট কেন? দেখো 5 × 10⁵ প্যাসকেল চাপে একটি পাত্রে 400 সিসি কেরোসিন আছে। আচ্ছা, হ্যাঁ
ও হ্যাঁ, 10⁵ প্যাসকেল চাপে 400 সিসি কেরোসিন আছে, 25 নাম্বার পেজ। সবাই কোশ্চেনটা একটু পড়ো। কোথায়? আচ্ছা, এটা একটু পড়ো, 25 নাম্বার পেজের কোশ্চেনটা পড়ো। আচ্ছা চলো আমি করে দিই। 1 × 10⁵ প্যাসকেল চাপে একটি পাত্রে 4000 সিসি কেরোসিন আছে। তার মানে ভিটা কত দেওয়া আছে বলো তো? ভিআইটা 4000 সিসি, আর প্রেশারটা কত দেওয়া? 10⁵ প্যাসকেল দেওয়া আছে। যখন পাত্রের ছিপিটা কিছুটা ভিতরে ঠেলে দেওয়া হয় তখন কেরোসিনের উপর প্রযুক্ত চাপ বৃদ্ধি পেয়ে তোমার কতটুকু হয়েছে? মানে এটাকে তুমি পিআই লিখতে পারো। পিএফটা কত বলো তো? 4.9 × 10⁵ প্যাসকেল। এবং আয়তন ভিএফটা কত বলো তো? 3999 সিসি হচ্ছে। এটা কি বুঝছো? কোশ্চেনে ইনফোগুলো দেওয়া আছে। কেরোসিনের আয়তন গুণাঙ্ক মানে বিটা নির্ণয় করতে বলছে, বাল্কস মডুলাসটা তোমার কত হবে সেটা বের করতে বলছে। বুঝতে পারছো? এবার তাহলে খেয়াল করো, তোমার শুরুতে প্রেসার কতটুকু ছিল বলো তো? 10⁵ প্যাসকেল। ধরো এই যে একটা এরকম একটা হচ্ছে পাত্র আছে, দেখো এই পাত্রে যদি তোমার কিছু একটা রেখে দাও, এতে একটা প্রেসার অনুভব করবে। এ কি প্রেসার অনুভব করতেছে দেখো তো? 10⁵ প্যাসকেল প্রেসার। এই প্রেসারটা কি বায়ুমণ্ডলীয় চাপ না? তুমি যে কোনো কিছুকে নর্মালে রেখে দাও, সেই প্রেসারটা অনুভব করবে। বুঝতে পারছো? তো এই পাত্রটা এই যে এখানে তুমি ছিপি দিয়ে আটকায় রাখছো, কতটুকু প্রেসার অনুভব করতেছে? এখানে 10⁵ প্যাসকেল প্রেসার সে আগে থেকে অনুভব করতেছে। এখন তুমি কি করছো যে প্রেসারটা 4.9 × 10⁵ প্যাসকেল করে দিছো, তার মানে প্রেসারটা বৃদ্ধি করে দিছো। বুঝতে পারছো? তার মানে তুমি প্রেসারটা এত করে ফেলছো। এখন তুমি বাহিরে থেকে এক্সট্রা প্রেসার কতটুকু দিছো বলো তো? ডেল পি ইকুয়াল দেখো 4.9 × 10⁵ মাইনাস 10⁵ প্যাসকেল। এই পরিমাণ প্রেসার তুমি কি বাহিরে থেকে এক্সট্রা অ্যাপ্লাই করছো। বুঝতে পারছো এটা? এখন এটা কত আসছে? 4.9 × 3.9, হ্যাঁ হ্যাঁ, 3.9 × 10⁵ প্যাসকেল পরিমাণ প্রেসার তুমি অ্যাপ্লাই করছো। বুঝছো? এখানে কি তোমার দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে, তার না। আচ্ছা এটাকে আমরা বলতে পারি না যে F/A? কারণ কি এটুকুতে সমস্যা আছে। কি বের করতে বলছে বলো তো? বিটা বের করতে বলছে। তো বি এর সূত্রটা আমরা একটু আগে কি দেখছি বলো তো? বি সমান FVI/A ডেল ভি। এটুকু দেখছি কিনা বলো? এটাই ছিল সূত্র। আচ্ছা তাহলে F/A এটা তো আমরা আগে থেকে বের করে ফেলছি। এই যে এইটা ভিআইটা কত দেওয়া বলো তো? 4000 দেওয়া আছে। আর ডেল ভিটা কত হবে? 4000 বিয়োগ 3999। তাহলে এটা কত হবে? 3.9 × 10⁵ গুণ 4000, আর এটা হবে 4000 বিয়োগ 3999। দেখো এটা এককটা কি আছে? সিসি আছে। তো সিসিটাকে আমাদের উচিত ছিল মিটার কিউবে নেওয়া। কেন নেই? উপরেও আয়তন আছে, নিচেও কি আছে? আয়তন আছে। তাহলে দুইটা আয়তন বাদ চলে যাবে। তাহলে এটা হবে আনসার। কারো কি এটা সমস্যা আছে? দেখো তো কত আসে। কত আসে আনসার? একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পারছো? শেষ। কারো কি সমস্যা থাকলে বলিও। এবার চলো আমরা আরেকটা মডুলাস দেখব, কাঠিন্যের গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি, শেয়ার মডুলাস।
যারা এখন পড়া বুঝতেছো না তারা এই যে গত দিনের অনলাইন ক্লাসটা একটু মাস্ট করিও, এগুলা লাগবে, বুঝছো? তো শেয়ার মডুলাস, এটার আরো অনেকগুলো নাম আছে। মডুলাস অফ রিজিডিটি, আরো নাম আছে কাঠিন্যের গুণাঙ্ক, আরো নাম আছে দৃঢ়তার গুণাঙ্ক। অনেকগুলো নাম দেখো, দেখো এই নামগুলোর মিনিং আছে। আমরা তো শেয়ার মডুলাস বলতেছিলাম শুরুতে, তাই না? মডুলাস অফ রিজিডিটি এটা কোত্থেকে আসছিল? ওই যে আমাদের যে শেষেরটা ছিল মনে আছে, এই যে তুমি শেয়ার ফোর্স দিতে এই বরাবর, বুঝতে পারছো? পীড়নটা কি হইতো বলো তো? এই যে একটা সারফেসের প্যারালালি হইতো, সারফেসের প্যারালালি যখন তুমি ফোর্স দিতেছো ওইটাকে আমরা কি বলতাম বলো তো? স্ট্রেসটা ওইটাকে বলতাম হচ্ছে শেয়ার স্ট্রেস বা শেয়ার পীড়ন আর কি বলা হয়। তো এই জন্য এখানে শেয়ার মডুলাস বলে। দৃঢ়তা, দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক কেন বলা হয়? তুমি যখন এটার মধ্যে এইভাবে ফোর্স দিতেছো, যে বস্তু যত বেশি দৃঢ় তার ক্ষেত্রে এই গুণাঙ্কটা তত বেশি আসবে, বুঝছো? মানে তার তুমি চাইলেও তাকে সহজে বিকৃতি ঘটাইতে পারবা না। তো একটু দেখি, দেখো এক্ষেত্রে কি হবে, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? জি, জি সমান হবে তোমার ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন পীড়নের সূত্রটা কি ছিল? এফ বাই এ। ক্রিন্তন বিকৃতি কি ছিল? থিটা ছিল না, মানে আছে? তাহলে কি হবে? এটা এফ বাই এ থিটা। তাহলে এটা হচ্ছে তোমাদের জি এর সূত্রটা, বুঝছো? এটা হবে এফ বাই এ থিটা। এখন বলো আমাকে জি এর এককটা কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। না, রেডিয়ান ধরা হয় না। ব্যাবর্তন গুণাঙ্ক। আচ্ছা, এটাকে তো আমি জি দিয়ে প্রকাশ করছি, কিছু কিছু বইতে দেখবে এটাকে এন দিয়েও প্রকাশ করা হয়। তুমি জি প্রকাশ আর কি, জি দিয়েও প্রকাশ করতে পারো, বইয়ে এন দিয়েও প্রকাশ করছি। এবার চলো আমরা একটা ম্যাথ করি, সূত্রটা একটু লিখে নাও। জি সমান এফ বাই এ থিটা। 27 নম্বর পেজে যাও। কি বলছে? একটি ধাতব ঘনকের তলের ক্ষেত্রফল দেওয়া আছে। ধাতব ঘনক মানে কি বলতো? এই যে এরকম না, যার সবগুলা তল হবে সমান, তাই না? এটা কি? ধাতব ঘনক। ঘনকের ক্ষেত্রে কি হয়? প্রতিটা বাহু সমান, তার মানে প্রতিটা সারফেস কি হবে? সারফেসের এরিয়া হবে সেম। ধাতব ঘনকের ক্ষেত্রফল কত দেওয়া আছে? এ সমান 0.5 মিটার স্কোয়ার। এরপরে এর নিচ তল দৃঢ়ভাবে আটকানো আছে, তার মানে এই যে তোমার এই যে নিচের যে সারফেসটা আছে, চিন্তা করো এই যে নিচের সারফেস এইটা না, এটাকে আমি দৃঢ়ভাবে আটকায় রাখছি। এই যে এইরকম একটা সারফেসে এটাকে আটকায় রাখছি আর কি, বুঝতে পারছো? কাইন্ড অফ এই যে এরকম ধরো এটা একটা ধাতব ঘনক, এই যে যে নিচের সারফেসটা আছে এটাকে আমি হাতের সাথে গ্লু দিয়ে ধরো লাগাই ফেলছি, বুঝতে পারছো? কোশ্চেন এইটা বলছে আটকানো আছে। এর উপরিতলে 5 × 10⁶ নিউটন স্পর্শক বল প্রয়োগ করা হলো। তার মানে এই যে উপরের সারফেস কোনটা? এই যে এইটা, বুঝতে পারছো? এটা কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে দেখো। বলছে এখানে কোশ্চেনে কি বলছে? স্পর্শক বরাবর। এখন খেয়াল করো, একটা সারফেস যদি হয়, এই যে এরকম যদি একটা সারফেস হয়, সারফেসের দুইটা তুমি ধরতে পারো, একটা হচ্ছে লম্ব হচ্ছে এইটা, আরেকটা কি বলতো স্পর্শক হচ্ছে কোনটা? সারফেসের নিজের তলের বরাবর। তুমি যদি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করো এটা কি বলতো? সারফেসের স্পর্শক বরাবর। আর যদি এইভাবে অ্যাপ্লাই করো সেটা হচ্ছে সারফেসের লম্ব বরাবর। সারফেসের লম্ব বরাবর যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে আমরা কোনটা ধরি? ইয়ং এর গুণাঙ্ক, অথবা তুমি এখানে বাল্কস মডুলাসও ধরতে পারতা। আর যদি সারফেসের তোমার সমান্তরালে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক, বুঝতে পারছো? মানে ক্রিন্তন পীড়ন অ্যাপ্লাই করা হচ্ছে মেইনলি। তো কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে?
5 × 10⁶ নিউটন। এরপরে বলছে ক্রিন্তন বিকৃতি। দেখো তোমার কমন সেন্স, এটাতে যদি তুমি এভাবে এত হিউজ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করো এইভাবে, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হবে না? হবে কিনা বলো? তাহলে এটাকেই আমরা কি বলতাম? ক্রিন্তন বিকৃতি। তাহলে ক্রিন্তন বিকৃতিটা কত হয়েছে? 10 ডিগ্রি। বুঝছো? তো আমরা ক্রিন্তন বিকৃতিটা মাস্ট রেডিয়ানে হিসাব করব, কোশ্চেনে ডিগ্রিতে দেওয়া থাকলো। এটা কাইন্ড অফ এই যে এরকম হয়ে গেছে আর কি এখন। এই যে দেখা, খেয়াল করো, আমি এটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করার কারণ কি হয়েছে, এদিক দিয়ে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করে ফেলছে না? এই অ্যাঙ্গেলটাই কত ডিগ্রি দেওয়া আছে? 10 ডিগ্রি। বুঝতে পারছো? তো থিটা ইকুয়াল 10 ডিগ্রি দেওয়া আছে, তবে ডিগ্রিটাকে আমাকে কিসে নিতে হবে? রেডিয়ানে নিতে হবে। কোশ্চেনে কি বলছে? কাঠিন্যের গুণাঙ্ক বের করতে বলছে। এই যে শেয়ার মডুলাসের আরেকটা নাম কি? কাঠিন্যের গুণাঙ্ক। আরেকটা নাম আছে ব্যবর্তন গুণাঙ্ক। অনেকগুলা নাম, সবগুলো একটু মনে রাখবা কষ্ট করে, কারণ পরীক্ষায় কোন সময় কোনটা বলে দেয় ওইটা তো তুমি জানো না। বুঝতে পারছো? তাহলে কাঠিন্যের গুণাঙ্ক জি এর সূত্রটা কি বলতো? F/a থিটা। তাহলে এফ তো কত হবে? 5 × 10⁶। এটা দেওয়া আছে 0.6 আর থিটাটা দেওয়া আছে কত? 10 ডিগ্রি। থিটাটাকে আমরা কিসে নিব? রেডিয়ানে। কিভাবে নাই? π/180 দিয়ে গুণ দিয়ে, তাহলে π/18 রেডিয়ান। তাহলে এফ হচ্ছে 5 × 10⁶.5 গুণ π/18। দেখো তো এটা কত আসে? 5.73 × 10⁻³ দেখো তো 10⁻³ আসে? 7 আসে? দেখো কত আসে? 7 আসে? আচ্ছা, এবার হচ্ছে আমরা পয়জন রেশিওটা দেখবো। এটা মেবি তোমরা 9 10 দেখে আসছিলা। পয়জনের গুণাঙ্ক অথবা পয়জনের অনুপাত পড়ছিলা 9 10-এ? হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ, না না না, পয়জনের গুণাঙ্ক নামই ছিল। না না, দেখো আচ্ছা চলো, আচ্ছা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও, একটু কমন সেন্স খাটাবো আর কি। তুমি যদি এটাকে উপর থেকে টানো, এটা কি লম্বা হবে? উপর সাইডে তো লম্বা হবে, তাই না? আর পাশে দিয়ে এটা চিকন হয়ে যাবে না? দেখি, তুমি যদি উপর থেকে দিয়ে টানো, উপর দিকে তো লম্বা হবে ঠিক আছে, কিন্তু পাশে দিয়ে কি হবে? চিকন হয়ে যাবে। তার মানে এটার কয়টা বিকৃতি ঘটতেছে বলো তো? দুইটা। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আর একটা কি? পার্শ্ব বিকৃতি। বুঝতে পারতেছো? একটা দৈর্ঘ্য বিকৃতি আর একটা পার্শ্ব বিকৃতি। টোটাল আয়তন বিকৃতিটা একটা হচ্ছেই, কিন্তু তোমার যদি ওই যে দৈর্ঘ্য বিকৃতির কথা চিন্তা করো, একটা উপর দিয়ে হচ্ছে আর একটা পাশে দিয়ে। হ্যাঁ, দুইভাবে আমরা এটাকে প্রকাশ করলাম আর কি। তো চিন্তা করো, একটু দেখো, আমি একটা সিলিন্ডার এঁকে দেখাই। ধরো এই একটা সিলিন্ডারকে তুমি কি করছো? উপর থেকে ফোর্স অ্যাপ্লাই করছো। ফোর্স অ্যাপ্লাই কি করলে কি হবে? এটা একটু লম্বা হয়ে যাবে এবং সাইডে দিয়ে কি হয়ে যাবে? একটু চিকনও হয়ে যাবে। কারো কি এটা সমস্যা আছে? বুঝতে পারছো? তাহলে এটার কয়টা বিকৃতি ঘটছে বলতে পারবা? দেখো, এই যে বড় সাইডে তুমি যে দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করতেছিলা,
ওই বরাবর একটা বিকৃতি ঘটছে। দেখো শুরুতে দৈর্ঘ্যটা কি ছিল, লম্ব বরাবর, এটা হচ্ছে ধরো হচ্ছে এল আই ধরো, আর শেষে দৈর্ঘ্যটা লম্ব বরাবর কত হচ্ছে বলো তো, এল এফ হয়েছে কিনা বলো। কারণ কি এটা সমস্যা আছে? দেখো শুরুতে ইনিশিয়াল লেন্থটা কি ছিল, এল আই, আর ফাইনাল লেন্থটা কি হয়েছে, এল এফ। তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে, ডেল এল সমান এল এফ মাইনাস এল আই কিনা বলো, বুঝতে পারছো? এবং তার দৈর্ঘ্য বরাবর বিকৃতিটা কত বলো তো, ই এপসাইলন লং। আচ্ছা লং না বললে লেন্থ বলো, তাহলে এটা কি হবে, ডেল এল বাই এল আই। এটা কি কারো সমস্যা আছে? বুঝতে পারছো এটা সবাই? এবার আসো তোমার পাশে বরাবর কি হচ্ছে, দেখো এই যে পাশে, এটা হচ্ছে ধরো ইনিশিয়াল যে রেডিয়াসটা, ইনিশিয়াল রেডিয়াসটাকে আর আই ধরো, ফাইনাল রেডিয়াসটাকে আর এফ ধরো। সবাই এটা বুঝছো? দেখো ইনিশিয়াল যে রেডিয়াস সেটা মোটা, এই যে এটা ছিল, আর ফাইনালি কি একটু চিকন হয়ে গেছে, এটা হচ্ছে আর এফ। তাহলে তোমার ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে কতটুকু বলো তো, ডেল আর ইকুয়াল মাইনাস অফ আর এফ মাইনাস, সরি আর আই মাইনাস আর এফ কিনা বলো। মাইনাসটা কেন দিছি বলো তো, কারণ তোমার এটা নর্মালি কি হয়, আর এফ মাইনাস আর আই হয়, চেঞ্জ না, চেঞ্জটা আমরা কি বলি, শেষ ব্যাসার্ধ মাইনাস আদি ব্যাসার্ধ। এখন চিন্তা করো আমি কি করলাম ওইখান থেকে, আচ্ছা এটা আমি এইভাবেই লিখি, আর এফ মাইনাস আর আই লিখা যায় এটা। আচ্ছা এখান থেকে যদি তুমি একটা মাইনাস কমন নাও, আর এফ মাইনাস, সরি আর আই মাইনাস আর এফ লিখা যায় এটা। হ্যাঁ এটা মাইনাসটা আসবে আর কি, আমরা সূত্র তো করা লাগবে আর কি, ডেভেলপ করা লাগবে। তাহলে মাইনাস আর আই মাইনাস আর এফ এটা আসছে। এবার আসো তোমার এটার ক্ষেত্রে বিকৃতিটা কত হবে, রেডিয়াস বরাবর বিকৃতিটা হবে হচ্ছে মাইনাস ডেল আর বাই আর আই। এটা কি বুঝছো? মাইনাসটা কেন আসছে বলো তো, কারণ এটা হচ্ছে তুমি ছোটটা থেকে বড়টা বিয়োগ দিচ্ছিলা, এই জন্য এখানে একটা মাইনাস আসছে। কারো এটা সমস্যা আছে? তুমি এই যে এখান থেকে তুমি আর আই মাইনাস আর এফটা বের করো, এখন কি হচ্ছে মাইনাস ডেল আর আসছে না, বুঝতে পারছো? এই জন্য এখানে মাইনাসটা আসছে। আর তুমি কমন সেন্স খাটাও, এটা তো শুরুতে এটা ছিল, মোটা ছিল, এরপর চিকন হয়েছে না, তাহলে তোমার পরিবর্তনটা এক্ষেত্রে নেগেটিভ হবে না? না ডেল আর এর মানটা আমরা আলটিমেটলি পজিটিভ নিব, ডেল আর এর মানটা আমরা অলওয়েজ পজিটিভ নিব, এখানে আগে থেকে একটা মাইনাস ইউজ করব। কোনটা? দেখো আর আই হচ্ছে বড়, আর আই বড় এবং আর এফটা কি ছোট, তো এটা কি পজিটিভ, হ্যাঁ তো পজিটিভ আর নেগেটিভ মিলে কি হচ্ছে, ডেল আরটা নেগেটিভ আসতেছে, বুঝছো? ডেল আর এর আমরা যখন এখানে ইউজ করতেছি, এখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা ইউজ করতেছি, বুঝছো? ওই যে নেগেটিভ ডেল আরটা যে নেগেটিভ আসতেছিল না ডেল আরটা, এই জন্য আমরা এখানে আগে থেকেই নেগেটিভটা দিয়ে দিছি, যাতে এখানে আমরা শুধু ভ্যালুটা ইউজ করতে পারি। এপসাইলনটা তোমার আসবে হচ্ছে কোনটা, এটা, এটা দেখো এটা তো নেগেটিভই আসবে। আচ্ছা আমি আবার বলি, দেখো এইটা কি নেগেটিভ আসতেছে না, তো তুমি আমরা কি করলাম, আমরা যে এপসাইলন রেডিয়াসটা বের করতেছি, ওখানে আমরা এখানে ডেল আর বাই আর আই ইউজ করি, কিন্তু ডেল আর যেটা আছে এটা যাতে আমরা নেগেটিভ এখানে আর না বসানো লাগে, এই জন্য আমরা আগে থেকে এখানে একটা নেগেটিভ দিয়ে নিই, বুঝতে পারছো? মানে এখানে আমরা আলটিমেটলি পজিটিভ ভ্যালুটা বসাবো ডেল আর এর, যেহেতু আমরা আগে থেকে একটা নেগেটিভ ভ্যালু দিয়ে নিছি, বুঝছো এটা? তাহলে আমরা এপসাইলন রেডিয়াসটা পেয়ে গেলাম, এপসাইলন লেন্থটাও পেয়ে গেছি। কারণ কি এটা সমস্যা আছে? তো এখন আসো পয়জনের পয়জনের অনুপাত হবে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। দেখো এটা হবে মাইনাস এপসাইলন রেডিয়াস বাই এপসাইলন পয়জনের অনুপাত, এটাকে এভাবে প্রকাশ করা হয়।
মিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পয়জনের অনুপাতের সূত্রটা কি বলতো? মাইনাস অফ পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখানে একটা মাইনাস দিও, শেষ। কারো কি সমস্যা আছে এটাই? এখন আসো, পয়জনের অনুপাতের একটা ভ্যালু আছে, অলওয়েজ তোমার -1 থেকে 0.5 এর মধ্যে থাকবে পয়জনের অনুপাত, বুঝছো? তো এটা অনেক সময় এমসিকিউতে আসে, তো লিখে রাখো। এটার রিজনটা তুমি অলওয়েজ যদি দৈর্ঘ্য, এটা তো অনুপাত তাই না, অনুপাতটা অলওয়েজ তোমার ওই ইসের মধ্যে থাকে, 0 to 1 এর মধ্যে থাকবে না অনুপাতটা অলওয়েজ, বুঝতে পারছো? তো এটা 0.5 to 1 এর মধ্যে আছে, বুঝছো? এগুলো টেস্ট করে করে আসছে বিভিন্ন ভ্যালুর জন্য। আচ্ছা, এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে হয়, দেখো পয়জনের অনুপাত অলওয়েজ নেগেটিভ আসার কথা না। দেখো তুমি যাই না, আমরা এখানে -1 to 0 ঠিক আছে, এরপর 0.5ও তো নিচ্ছি, পজিটিভ নিচ্ছি না কিছু কিছু ক্ষেত্রে পয়জনের অনুপাত। এটা কি বুঝছো? এখানে তো কোশ্চেন তো কেউ করলা না। না না, পয়জনের অনুপাত কি হচ্ছে, পাশে তুমি চাপ দিলে ওই ক্ষেত্রে আবার দৈর্ঘ্য বিকৃতিটা নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পারছো? এখন কিছু কিছু পদার্থ আছে যেগুলার মধ্যে তুমি যদি এইভাবে ফোর্স দাও, তখন এটা পাশে দিয়ে তোমার এটা সংকুচিত না হয়ে পাশে দিয়েও বৃদ্ধি পায়, কিছু কিছু পদার্থ আছে। পদার্থগুলোর শেপটা হচ্ছে এরকম কাইন্ড অফ। এই টাইপের পদার্থের ক্ষেত্রে কি হয়, শেপ যদি এরকম হয়, তাহলে তুমি যদি এই বরাবর ফোর্স দাও, তখন কি হয়, এ তো লম্বা হয় ঠিক আছে, কিন্তু এ পাশে দিয়েও তখন আরো বৃদ্ধি পায়, পাশে দিয়ে ছোট না হয়ে, বুঝছো? হ্যাঁ, এটা কি হয়, তুমি যখন এটাকে ফোর্স দিচ্ছ, তখন খেয়াল করো তার কাছে তো লম্বা হওয়ার জন্য এই যে এইখানে যে এরিয়াটুকু আছে, এইখানে এই এরিয়াটুকুই তাকে লম্বা হইতে হেল্প করতেছে, পাশে দিয়ে তার আর এক্সট্রা করে কমা লাগতেছে না, বুঝতে পারছো? তো এটা কি হয়, তোমার এটা লম্বা হয় ঠিক আছে, এই যে ধরো এরকম হয়ে যায়, তখন তখন আর একটু মোটা হয়ে তখন এরকম হয়ে যায়, বুঝছো? না মোচড়া না, না তোমার এই যে লম্বা হওয়ার জন্য তো তার আলাদা সারফেস লাগবে, লাগবে কিনা বলো? ওই সারফেসটা এই ক্ষেত্রে যোগান দিতেছিল কি, এই সাইডের মোটা অংশটুকু, কিন্তু এইটার ক্ষেত্রে কি হয়, এই যে এখানে এক্সট্রা সারফেস আছে না, এই সারফেসটা তাকে লম্বা হইতে হেল্প করে। আর যখন এই সারফেসটা দেখো, তুমি চিন্তা করো, এই সারফেসটা যখন সোজা হয়ে যাচ্ছে, এই যে এই সারফেসটা যদি সোজা হয়ে যায়, তখন এটা আরো দূরে সরে যাবে না, বুঝতে পারছো? এই সারফেসটা যখন এই যে এরকম ফ্ল্যাট হয়ে যাবে, তখন কি হবে, এই যে এইটা আরো দূরে সরে যাবে, বুঝছো? এরকম। তো তোমরা জাস্ট মনে রাখবা কি, যে পয়জনের অনুপাত -1 থেকে 0.5 এর মধ্যে থাকে, আর পয়জনের অনুপাতের সূত্রটা হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এটুকু মনে রাখলেই হবে। এবার চলো আমরা দুইটা ম্যাথ করব। প্রথম কোশ্চেনটা একটু পড়ো। তোমরা কি পড়া বুঝতেছো? এগুলো কি কঠিন লাগতেছে? তোমরা বুঝতেছো সবাই? না বুঝলে বলিও। দেখো, দুটি সমান দৈর্ঘ্যের তার এ ও বি এর ব্যাস যথাক্রমে তোমাকে দেওয়া আছে, উভয়কে সমান বল দ্বারা টানলে এ এর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ হয়, তাহলে এ তারের উপাদানে নিয়মের গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখি, তোমরা নিজেরা ট্রাই করো তো, 30 নম্বর পেজের প্রথম কোশ্চেনটা।
পারবা এটা? এটা তো পারা উচিত, ট্রাই করো। পারছো? দেখে দেখে করে আল্লাহ কি না দেখে তুমি বসে আছো কেন? ট্রাই করো, কোশ্চেনটা অ্যাটলিস্ট করো। আজকেই যে ক্লাসটা দেখে ফেলবা গত দিনের। আচ্ছা চলো আমি করাই দিই, তোমাদের ভালোই টাইম লাগবে। পারছো? পারছো? মিলছে আনসার? এটা তো ভালো। আচ্ছা দেখো, যারা পারো না তারা একটু বোর্ডে তাকাও। দুটি সমান দৈর্ঘ্যের তার এ ও বি এর ব্যাস যথাক্রমে তোমাকে দেওয়া আছে। উভয় বলকে সমান বল দ্বারা টানলে এ এর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ হয়। এ তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা কোশ্চেন কি বলছে? এ তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত জিজ্ঞেস করছে। আচ্ছা পীড়নের সূত্রটা কি ছিল বলো তো? এফ বাই এ, এটা তোমাকে জিজ্ঞেস করছে কোশ্চেনে। তো এখন তোমাকে খেয়াল করো কি বলছে, দৈর্ঘ্য 15% বৃদ্ধি করবা, তার মানে ডেল এল অথবা ছোট হাতের এল সমান কত? 15% অফ এল আই কিনা বলো, মানে শুরুর দৈর্ঘ্য যা ছিল ওইটার 15%। এখানে কি না, এল আই প্লাস 15 হলে তুমি শেষ দৈর্ঘ্য যদি বের করতে তাহলে এল আই প্লাস 15%, কিন্তু এখানে তুমি তো বের করতেছো দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেটা, তাই না? হ্যাঁ ডেল এলটা এটা, বুঝছো, বুঝতে পারছো? তো এবার আসো, ফোর্সটাও তো দেওয়া আছে তাই না? আচ্ছা ওয়াই এর সূত্রটা আমরা কি জানি? এফ এল আই বাই এ ডেল এল, বা ছোট হাতের এল ছিল। তাহলে চিন্তা করো এফ বাই এ তোমাকে কোশ্চেনে বের করতে বলছে, তাহলে এফ বাই এ এই সূত্রটা কি? ওয়াই এল বাই এল আই লিখা যায় এটা। দেখো ওয়াইটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 2 × 10⁻11 ছোট হাতের। দেখো এল বাই এল আই, দেখো এল এর ভ্যালু হচ্ছে 0.15 এল আই, আর এখানে তো এল আই এল আই থাকবে, এটা এটা কাটাকাটি যাবে। দেখো এবার কত কত আসে, কত? 10। এটা কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। তোমরা কি বুঝছো? হ্যাঁ, না না ওইটা প্রবলেম নেই। আচ্ছা ঘ নাম্বার কোশ্চেনটা একটু দেখো, কোন তারটি বেশি স্থিতিস্থাপক গাণিতিকভাবে দেখাইতে বলছে। এখন বলো কোনটা বেশি স্থিতিস্থাপক হয়, নোমান বলো কোনটা বেশি স্থিতিস্থাপক হয়? বাসায় কি পড়ো নাই গত দিনের পড়া? কেন? কুইজ তো থাকবে, কুইজের জন্য কি এমনি পড়া পড়বা না? এভাবে কিন্তু হবে না, দিনে দিনে পিছায় যাচ্ছ, বুঝতেছ? পরে দেখবা কি আগামী 2-3-4 মাস পরেই দেখবে কি অনেক পিছায় গেছে, বুঝছো? সিরিয়াস হয়ে যাও, এখনো টাইম আছে। আচ্ছা কোন, তুমি বলো কোনটা বেশি স্থিতিস্থাপক হয়? কোন গুণাঙ্ক স্থিতিস্থাপক? তোমরা বলো তো দেখি, স্থিতিস্থাপক কোনটা বেশি হয়? তুমি বলো, পড়ছিলা বাসায়? পড়ো নাই কেন?
এস এম ই কুইজ তো থাকবেই ভাই, কুইজের দিয়ে এটা পড়তে বাসায় তো আধা ঘন্টার টাইম দিলে হয়ে যায়, তাই না? হ্যাঁ, যার ইয়ং এর গুণাঙ্ক বেশি সে তত বেশি স্থিতিস্থাপক। তাহলে আমার দুইটা তার আছে এখানে, তাহলে প্রথম তারের তো ইয়ং এর গুণাঙ্ক দেওয়াই আছে এ তারের, আমি বি তারের জন্য ইয়ং এর গুণাঙ্কটা বের করব। বুঝতে পারছো? তাহলে এখানে কি কোশ্চেন করছে যে কি কি দেওয়া আছে। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা কি ছিল? y সমান এফ এল আই বাই এ ছোট হাতের এল বাই ডেল এল। আচ্ছা এবার আসো, আচ্ছা এটা হচ্ছে ওয়াই বিটা বের করতে যাচ্ছি। তো এবার খেয়াল করছে আমাকে কি বলছে, এ ও বি দুইটি সমান ব্যাসের তার যথাক্রমে উভয়কে সমান বল দ্বারা টানা হচ্ছে। তার মানে এই যে এ তার যেটা, এটাকে যে ফোর্স দিয়ে টানা হচ্ছে, বি তারকেও সেম ফোর্স দিয়ে টানা হচ্ছে। বুঝতে পারছো? এটাও এফ, এটাও এফ, এটাও এফ, এটাও কি এফ। আচ্ছা এরপরে কি বলছে, তাহলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ হয়। তার মানে এল এটা কত বলতো, 4 LB। এটা কি লেখা যায়? এ তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা বি তারের 4 গুণ, এল এ সমান 4 LB। এবং এ তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে ওয়াই এটা দেওয়া আছে। আচ্ছা এখানে আমার ডেল এলটা, আচ্ছা তার দুইটা দৈর্ঘ্য কিন্তু সেম ছিল। বুঝতে পারছো? দৈর্ঘ্য যদি সেম থাকে, দুটি সমান্তরের দৈর্ঘ্য ব্যাস যথাক্রমে এত এত, উভয় তারকে সমান বল দ্বারা টানা হলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের 4 গুণ হয়। সমান দৈর্ঘ্য তো দেওয়া ছিল। আচ্ছা এটাকে আমরা অনুপাত আকারেই করা লাগবে। এদিকে তাকাও, সবাই একটু বোর্ডে তাকাও। আমাকে ওয়াই বিটা বের করতে হইতো, তাই না? তো খেয়াল করো, আমরা প্রথমে ওয়াই এটা চিন্তা করি। ওয়াই এ সমান কি হবে, ফোর্সটা কিন্তু দুইজনের জন্যই সমান ছিল। এর ক্ষেত্রে এল আইটা তো দুইটার জন্যই এল আইটা সেম, তাই না? আর এটা চিন্তা করো, এ হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা এটাকে এই রাখো, আর এটা কি দৈর্ঘ্য বৃদ্ধি না? এর কাছ ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি এটাকে, আচ্ছা এটার ক্ষেত্রে, আচ্ছা এটার ক্ষেত্রে এল এ ধরো। আচ্ছা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এল এ। আচ্ছা এল এ সমান আবার কি দেওয়া আছে, 4 LB দেওয়া আছে। এটা কি বুঝছো সবাই? না না, এল আই দুইটার ক্ষেত্রে এল আইটা সেম আর কি, এল আইটা সেম। হ্যাঁ হ্যাঁ, এটা বাদ চলে যাবে আলটিমেটলি। তুমি এল এ কত 4 LB না, এটা বসাই দিছি। এবার ওয়াই বি এরটা চিন্তা করো। ওয়াই বি হচ্ছে এফ এল আই, এল আই দুইজনের জন্যই সেম। এটা দেখো, এটা এ এ ধরো, এ বি এটা ভিন্ন ভিন্ন আর কি। তো এটাকে তুমি এল বি ধরো। এবার বুঝছো এটা? আচ্ছা এবার আসো, ওয়াই বি বাই ওয়াই এ, এটা সমান দেখো এফ এল আই আর এল বি এগুলো সব বাদ চলে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 1/AB ডিভাইডেড বাই 1/4A। এটা হচ্ছে এ এ ধরো করে। তাহলে খেয়াল করো, তুমি এখানে কি পাচ্ছ, 4 × AA/AB। এটা কি বুঝছো? আচ্ছা এগুলো পর্যন্ত বুঝছিলা? এগুলো বোঝো নাই? আচ্ছা এবার বলি, ওয়াই এটা কি ছিল, F × Li/A ডেল এল। তো খেয়াল করো, এফ তো দুইজনের জন্যই সেম ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এল আই কি দুইজনের জন্যই দৈর্ঘ্যটা সেম, এই জন্য আমি এল আই রাখছি। এটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ এ ধরছি। বুঝতে পারছো? আচ্ছা এল এ এটা কি এ এর দৈর্ঘ্য বৃদ্ধি না? দেখো কোশ্চেনে বলে দিছে এ এর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর 4 গুণ, এই জন্য আমরা এল এর জায়গায় কি ধরছি,
4 LB ধরছি, এরকম বুঝছো? আচ্ছা এবার আসো ওয়াই বি এর ক্ষেত্রে, এফ তো দুইজনের জন্যই সেম সেম রাখছি, এল আইটাও দুইজনের জন্য সেম সেম রাখছি, এর জায়গায় আমরা কি আনছি, এ বি আনছি, আর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর ক্ষেত্রে আমরা ধরে নিছি হচ্ছে এল বি, বুঝছো? এবার তুমি এই যে এল বি ওয়াই বি তোমার লাগতো, তো ওয়াই বি বাই ওয়াই এ করো, এই যে এইটা আর এই দুইটাকে ভাগ দাও, এটা ভাগ এইটা, তাহলে এফ এল আই বাদ, আবার এল বি বাদ চলে যাবে, তো উপরে কি থাকবে 1/ab, আর এখানে ঠিক কি থাকবে 1/4a। এবার বুঝছো? তাহলে দেখো 4a মানে কি, এ মানে কি পাই আর স্কোয়ার না, আর এ স্কোয়ার আর কি, আর এ বি হচ্ছে পাই আর বি স্কোয়ার, পাই পাই বাদ যাবে 4, তাহলে এটা আর এ বাই আর বি হোল স্কোয়ার। তাহলে দেখ খেয়াল করো আর এ আর বি দুইটাই কোশ্চেনে দেওয়া আছে, দেখো দুইটার ক্ষেত্রেই ব্যাস দেওয়া আছে, ব্যাসটাকে আমরা ব্যাসার্ধে নিয়ে নিব, তো আর এর ব্যাস হচ্ছে ব্যাসার্ধ 10⁻³ এর 2 × 10⁻³ স্কয়ার। দেখো এটা এবার কত আসে, এটা 1 আসবে আলটিমেটলি, তাহলে ওয়াই বি বাই ওয়াই এ ইকুয়াল 1, তাহলে ওয়াই বি ইকুয়াল কি ওয়াই এ আসতেছে, তার মানে দুইটাই সমান স্থিতিস্থাপক, বুঝতে পারছো? বুঝছো? চলো আমরা আরেকটা ম্যাথ করি, ম্যাথ করে নতুন টপিক ধরবো। কারো বুঝতে সমস্যা হলে এটা বলিও, বুঝছো? এটা দেখো এখানে কি বলছে, 32 নাম্বার পেজে যাও সবাই। বুঝবো এটা? দেখো 32 নাম্বার পেজের ম্যাথটা একটু পড়ো। একটি পাথরকে নির্দিষ্ট স্থানে নেওয়ার জন্য একজন শ্রমিক রশি বেঁধে টানছেন। দেখো এই একটা পাথর ধরো, তো এই পাথরটাকে তোমার এক জায়গায় নিবে, নেওয়ার জন্য শ্রমিক কি করতেছে, রশি ধরে টানতেছে। বুঝছো? পেছন দিক দিয়ে টানতেছে। পাথরের ভর 200 কেজি, এই পাথরটার ভর হচ্ছে 200 কেজি, পসিবল কারো পক্ষে? হ্যাঁ মসৃণ পৃষ্ঠ, আচ্ছা এখানে আমরা মসৃণ পৃষ্ঠই ধরে নিতে হবে। আচ্ছা রশির দৈর্ঘ্য 5 মিটার দেওয়া আছে, দেখো এটা রশিটার দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, টানের কারণে রশিটির দৈর্ঘ্য 0.05% বৃদ্ধি পেল এবং ব্যাস 0.005% কমে গেল। উল্লেখ্য রশিটির ব্যাস এত এবং এত পার্সেন্ট হ্রাস পেলে রশিটি ছিঁড়ে যায়। সবাই একটু কোশ্চেনটা পড়ো তো, বুঝো কিনা দেখো। দেখো এটা ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো কি বলছে, তুমি যে এই যে রশিটি এইভাবে যে টানতেছ, রশিটার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে না? তুমি যদি কিছুকে ধরে এইভাবে টানো, রশিটার দৈর্ঘ্য কি হবে, বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাইছে বলো তো? 0.05% বৃদ্ধি পাইছে। তার মানে ছোট হাতের এলটা কত, 0.05 LI, 0.05%, তাই না, পার্সেন্ট অফ LI। এটা কি বুঝছো? রশির কতটুকু বৃদ্ধি পাইছে, এলটা হচ্ছে 0.05% অফ LI, তাহলে এটাকে 0.0005 LI বলা যায়। এটা পার্সেন্টটাকে, পার্সেন্ট মানে কি 1/100 দিয়ে এটাকে ভাগ দিছি, 1/100 দিয়ে গুণ দিছি, 100 দিয়ে ভাগ দিছি আর কি, এলটা পেয়ে গেছি। এবার আসো কি বলছে যে রশির দৈর্ঘ্য পাইবে এবং ব্যাস 0.005% কমে গেল। তার মানে চিন্তা করো ডি যেটা ছিল
ডিটা কতটুকু কমছে বলো তো? 0.005% অফ বড় হাতের ডি। ধরো যে আদি যে ব্যাসটা ছিল সেটা হচ্ছে বড় হাতের ডি, আর ব্যাস যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ছোট হাতের ডি। বুঝছো? আর এখানে কি বলছে এবার, এখানে কি তোমার পয়জনের গুণাঙ্ক, আচ্ছা প্রথম কোশ্চেনটা দেখো, পয়জনের গুণাঙ্কটা বের করতে বলছে, মানে পয়জনের অনুপাতটা আর কি বের করতে বলছে। আর রশিটির ডিটা কত দেওয়া আছে কোশ্চেনে খেয়াল করো, এল তো 5 মিটার দেওয়া ছিল, বড় হাতের ডি দেওয়া ছিল 0.025 মিটার। বলো কারো কি এটা সমস্যা আছে? এইটুকু কোশ্চেনে দেওয়া আছে। এবার আসো, তোমার পয়জনের অনুপাতের সূত্রটা কি ছিল? মাইনাস পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এবার আসো, মাইনাস পার্শ্ব বিকৃতিটা কি? হ্যাঁ, মিউ মিউ। আচ্ছা, পার্শ্ব বিকৃতিটা কি? তোমার রশিটা, এইটা ধরো রশি, রশিটাকে যদি তুমি টানো তাহলে কি হবে? এই বরাবর লম্ব হয়ে যাবে, তাই না? এবং সাইড বরাবর কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তার মানে ডিটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে ডিটা কতটুকু চেঞ্জ হচ্ছে? ছোট হাতের ডি ধরে নিছি, এবং আদি ডি হচ্ছে ডি। আর দৈর্ঘ্য বিকৃতি হবে কি? দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ছোট হাতের এল, আর আদি দৈর্ঘ্য কি ছিল? এল আই। সবাই বুঝছো এটা? আচ্ছা, এবার আসো, আচ্ছা এটাকে তুমি 100 দিয়ে ভাগ দাও, 0.00005 ডি। আচ্ছা, এবার ছোট হাতের ডি কত? 0.00005 ডি বাই ডি, আর ছোট হাতের এল হচ্ছে 0.0005 এল আই বাই এল আই। তাহলে দেখো, এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, তাহলে 0.00005 বাই 0.0005, তাহলে কত আসছে? 0.1 আসার কথা। তো মাইনাসটা দিতে হবে। সবাই কি বুঝছো এটা আদৌ? হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেক সময় ডিটা সরাসরি দেওয়া থাকে যে এত মিটার বৃদ্ধি পাইছে, ওই ক্ষেত্রে তো তুমি ওই শুধু সরাসরি বসাইলে হবে না। এখানে কাটাকাটি চলে যাচ্ছে। যদি বলতো যে ডিটা ব্যাসটা 0.01 মিটার হ্রাস পেয়েছে, হ্যাঁ পার্সেন্টেজে দেওয়া থাকলে বসাইতে পারবে। ঘ নাম্বার কোশ্চেনটা একটু পড়ো। কারো কি এটা বুঝতে সমস্যা আছে? আচ্ছা, সেকেন্ডে খেয়াল করো, আমাকে কি বলছে? ব্যাস যদি তোমার 1% হ্রাস পায় তাহলে রশিটা ছিঁড়ে যাবে। বুঝছো? ব্যাস তোমার যদি 1% হ্রাস পায়, ব্যাস আগে যা ছিল এর থেকে যদি 1% কমে যায় তাহলে আমাকে রশিটা ছিঁড়ে যাবে। এখন আমাকে কি বলছে যে আমি রশিটাকে টানার জন্য কতটুকু ফোর্স দিছি? আগের থেকে দ্বিগুণ ফোর্স দিছি, এবং এতে রশিটির দৈর্ঘ্য 11% বৃদ্ধি পাইছে। তার মানে এলটা কতটুকু বৃদ্ধি পাইছে? মানে ছোট হাতের এল হচ্ছে 11% অফ এল আই। বুঝতে পারছো? তাহলে আমার রশিটা ছিঁড়বে কিনা এটা জিজ্ঞেস করছে। তো আমরা দেখি, দেখো রশিটা ছিঁড়ার একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত দেওয়া আছে? যে তোমার ব্যাসটা যদি 1% হ্রাস পায়, তাহলে আমরা এটা বের করি ব্যাসটা হ্রাস পাইছে কতটুকু, সেটা যদি বের করতে পারি তাহলে হয়ে যাবে না? বুঝছো? তাহলে আমরা মিউ এর সূত্রটা কি জানি বলো তো? ডি বাই ডি মাইনাস অফ ডি বাই ডি আর এল বাই এল। লিখা যায় এটা? তো মিউটা তো আমরা কোশ্চেনে আগেই বের করছি, 0.1 ইকুয়াল, আমরা কি বের করতে চাই? এই ছোট হাতের ডিটা বের করতে চাই। বুঝছো? তাহলে দেখো, মাইনাস অফ ছোট হাতের ডি আর বড় হাতের ডিটা কোশ্চেনে কত দেওয়া ছিল দেখো? 0.025। আর ছোট হাতের এলটা তো 11% অফ এল আই, তার মানে 0.11 এল আই বাই এল আই। তো এখানে খেয়াল করে, এটা কাটাকাটি যাবে, 0.1 ইকুয়াল মাইনাস ডি বাই 0.025 গুণ 0.11। তাহলে ডি এর ভ্যালুটা কত আসে দেখো তো?
ইন্টু 10 টু দি পাওয়ার, তার মানে ছোট হাতের ডিটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে নেগেটিভটার মিনিংটা কি বলতো? হ্যাঁ, দৈর্ঘ্যটা তোমার ব্যাসটা হচ্ছে হ্রাস পাইছে, নেগেটিভের মিনিংটাই হচ্ছে এইটা। এবার আমাকে ডিটা কিসে লাগতো? পার্সেন্টেজে লাগতো, যে দৈর্ঘ্যটা কত, ব্যাসটা কতটুকু হ্রাস পাইছে। তার মানে তোমার এটা কি বের করতে হবে? ডি বাই বড় হাতের ডি গুণ 100%, তাই না? তাহলে এটা কত আসছে? 2.75 ইন্টু 10⁻⁴, আর বড় হাতের ডি কত ছিল? 0.025 গুণ 100%। এটা দেখো কত পার্সেন্ট আসছে। 1%-এর বেশি আসে? হ্যাঁ, 1.1%। তার মানে খেয়াল করো তোমার ডিটা কতটুকু হ্রাস পাইছে? 1.1% হ্রাস পাইছে, তাহলে তারটা ছিঁড়ে যাবে, বুঝছো? আচ্ছা, এরপরে আরেকটা সিকিউ আছে, দেখো। হ্যাঁ, ওইটা তোমার ইচ্ছা, ডাইরেক্ট বের করতে পারতে যে এখান থেকে। হ্যাঁ, ওইখান থেকে পারতা। হ্যাঁ, জাস্ট আর 20 মিনিট করাবো। 20 মিনিট, কয়টা বাজে? আর 20 মিনিটই আছে। আচ্ছা দেখো, আরে প্যারা নাই। হ্যাঁ, আচ্ছা আরেকটা ম্যাথ আছে। আচ্ছা সবাই একটু তাকাও, তোমরা যারা এতক্ষণ পড়া বুঝো নাই, তোমরা একটু এতক্ষণ মনোযোগ দাও নাই, তুমি কি করি এখন পড়ায় মনোযোগ দাও। এখন আমরা একেবারে নতুন একটা টপিক শুরু করব। আচ্ছা, আমরা দুইটা ক্লাসে কি পড়ছি বলো তো? কঠিন নিয়ে পড়ছি। কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা 3টা গুণাঙ্ক মেইনলি পড়ছি, বেশি কিছু করি না। এখন আমরা তরল নিয়ে পড়বো। তরলের জন্য তোমার প্রায় মোটামুটি 2টা ক্লাসের মতোই লাগবে। চলো এটা শুরু করি। হ্যাঁ, কঠিনের ক্ষেত্রে তো আয়তন গুণাঙ্ক হবে। হ্যাঁ, কঠিন, আমরা কঠিনের ক্ষেত্রে বি বের, কঠিনের ক্ষেত্রে বি বের করলাম না, বাল্কস মডুলাস। না, বাল্কস মডুলাস বের করছি তো। আয়তনটা তোমার বৃদ্ধি পাবে তো, তুমি চারপাশ থেকে যদি সমান ফোর্স দিতে পারো তাহলে আয়তনটা বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। হ্যাঁ, তুমি এই যে ফুটবলের ক্ষেত্রে কি হয়, এটাকে তুমি যদি চারপাশ থেকে ফোর্স দাও তাহলে কি হবে? আয়তনটা কমে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কি করবা? একটা বেলুন, বেলুন তো তোমার হ্যাঁ ভিতরে গ্যাস, সমস্যা কি? তো এটাকে তুমি যদি চারপাশ থেকে ফোর্স দাও তাহলে এর আয়তন হ্রাস পাবে। কথা হলো এটাই তোমার চারপাশ থেকে সমান ফোর্স দিতে হবে, বুঝতে পারছো? এই যে তুমি এই বিমের কথা চিন্তা করো। হ্যাঁ, না না, শুধু টানলে এক সাইড থেকে। হ্যাঁ, নিরেট পদার্থে তুমি যদি চারপাশ থেকে সমান, ওই যে তোমরা হাইড্রোলিক মেশিনের ভিডিওগুলো ফেসবুকে আসে দেখো না, যে ওগুলার এই যে উপর থেকে হাইড্রোলিক মেশিনটা চাপলে জিনিসটা ছোট হয়ে যায়, ওগুলো তো কঠিন পদার্থই থাকে, তাই না? ওই ক্ষেত্রে তোমার কি হয়? ঘনত্বটা বৃদ্ধি পায়, বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, এখন একেবারে নতুন একটা টপিক শুরু করব, সবাই একটু বোঝার ট্রাই করিও। আমরা দুইটা ই পড়বো, সংজ্ঞা পড়বো। কে ভাই কথা বলিও না। এবার এটা একটু দেখো, আমরা দুইটা সংজ্ঞা পড়বো, একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে আসঞ্জন বল। তো সংশক্তি বল কি? যে একই পদার্থের অণুগুলার মধ্যে, দেখো সব পদার্থের অণুগুলা পরস্পরকে কিন্তু, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 হয়, তাহলে আয়তনের ওই ক্ষেত্রে তো তোমার আয়তন পরিবর্তন হচ্ছে না। তোমার আলটিমেটলি কি আয়তন পরিবর্তন হচ্ছিল? তো চিন্তা করো, এটাকে যদি তুমি এদিক থেকে টানো,
তোমার এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ঠিক আছে, কিন্তু ব্যাসার্ধটা তো কমে গেছে, মানে আয়তনটা এই ক্ষেত্রে কনস্ট্যান্ট। আয়তনটা তোমার হ্রাস পাচ্ছিল কখন? যখন তুমি চারপাশ থেকে একে ফোর্স দিবা, তখন এর আয়তনটা কি হবে? হ্রাস পাবে। বুঝতে পারছো? তোমার এক সাইড থেকে ফোর্স দিলে অ্যাকচুয়ালি আয়তন হ্রাস পাবে না, তো তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এটা আবার কমে যাবে, মানে আয়তনটা এই ক্ষেত্রে সেম থাকবে। দেখো, সংশক্তি বল, আসঞ্জন বল। সংশক্তি বল কি? তোমার সব পদার্থ তো একে অপরকে আকর্ষণ করে, তাই না? তুমি যদি এই পাত্রের মধ্যে পানি রাখো, পানির অনেকগুলো অণু আছে, তাই না? হ্যাঁ, তো এই পানির অণুগুলা কি করতেছে? পরস্পরকে আকর্ষণ করতেছে না? তো এই যে পানির অণুগুলা নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করতেছে, এটাই হচ্ছে সংশক্তি বল। মানে একই পদার্থের অণুগুলার মধ্যে যে বল কাজ করে, সেটা হচ্ছে সংশক্তি বল। আরেকটা হচ্ছে আসঞ্জন বল। সংজ্ঞা লিখা আছে, বোঝাটা ইম্পর্টেন্ট। একই জাতীয় অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, তাই হচ্ছে সংশক্তি বল। আর আসঞ্জন বল হচ্ছে দুইটা ভিন্ন পদার্থের মধ্যে যে আকর্ষণ বলটা, সেটাই কি বলতো? আসঞ্জন বল। বুঝতে পারছো? যেমন তুমি এখানে চিন্তা করো, সবাই একটু দেখো, তোমরা কেমিস্ট্রিতে লোয়ার মিনিসকাস আপার মিনিসকাস পড়ছিলা? আচ্ছা, সবাই একটু দেখো, ফিজিক্স না কেমিস্ট্রিতে প্রথম চ্যাপ্টারে, হ্যাঁ ফার্স্ট। আচ্ছা, সবাই একটু দেখো, সংশক্তি তো বুঝছো, তাই না? এবার আসঞ্জনে আসো। আসঞ্জন হচ্ছে ভিন্ন দুইটা পদার্থের মধ্যে যে আকর্ষণ বলটা, সেটাই হচ্ছে আসঞ্জন বল। তো এখন চিন্তা করো, এখানে ধরো তুমি পানি রাখছো, পানি রাখলে কি হবে? পানিটা নিজেদের মধ্যে তো একটা আকর্ষণ বল কাজ করতেছে পানি অণুগুলার, এবং এই পানি অণুর গ্লাসের সাথে তুমি এটা ধরো একটা বিকার ধরো আর কি, অথবা টেস্ট টিউব। তো এই টেস্ট টিউবের মধ্যে, এটার মধ্যে যদি রাখো, তাহলে কি হবে? পানি অণুগুলা গ্লাসকেও আকর্ষণ করবে না? বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে আসঞ্জন বল। হ্যাঁ, অভিকর্ষজ বল কি? হ্যাঁ, তোমার যে কোনো দুইটা ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে আসঞ্জন বল। হ্যাঁ, তো তোমার এই এই বস্তু, এটা আসলে আমরা ওইভাবে হিসাব করি না, আমরা হিসাব করি এটা হচ্ছে পরমাণুর মধ্যে, দুইটা ভিন্ন পরমাণুর মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে আসঞ্জন বল। ওগুলা মানে এক একটা জিনিসের ক্ষেত্রে এক মানে এক এক জায়গায় এক এক নাম প্রকাশ করছে আর কি। আচ্ছা, এখানে খেয়াল, এই যে কথা বলিও না, মানে ওইখানে তো তোমার একই পদার্থের অণুগুলার মধ্যে ওইখানে অনেক রকম জিনিস কাজ করতেছিল, তাই না? যে অনেক রকম কেমিস্ট্রিতে অনেক রকম বল নাম দিছে। তো এখানে আমরা ইন জেনারেল একটা বলছি সংশক্তি বল, আর একটা কি বলতেছি? আসঞ্জন বল। এখানে খেয়াল করো, আমরা দেখো নর্মালি এই যে এগুলা দিয়ে আমরা ব্যাখ্যা, অনেক কিছু ব্যাখ্যা করতে পারি। যেমন চিন্তা করো, আমরা পানি দিয়ে গোসল করি, তাই না? তো আমরা কিন্তু নর্মালি পারদ দিয়ে গোসল করি না। কেন করি না? চিন্তা করো, তুমি যখন শরীর মধ্যে পানি ঢালবা, তোমার শরীরের যে সারফেসের যে পদার্থগুলো আছে, মানে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের সাথে পানির যে আকর্ষণ বলটা, এটা কোন বল হবে বলো তো? আসঞ্জন না সংশক্তি? আসঞ্জন বল। বুঝতে পারছো? তো এই আসঞ্জন বলটা অনেক বেশি হয়। বুঝতে পারছো? যখন তোমার সংশক্তি বল থেকে আসঞ্জন বলটা বেশি হয়, ওই জিনিসটা তোমার শরীরটাকে ভিজায় দিবে। বুঝতে পারছো? তখন ওইটা দিয়ে তুমি গোসল করতে পারবা। আচ্ছা, এটা আমরা দেখবো পরে, যে আরেকবার একটু বলি, দেখো ধরো তোমার এটা ধরো তোমার শরীরের স্কিনে স্কিনে তুমি পানি ঢালতেছো, ওগুলার ক্ষেত্রে পারবা না তো। হাইড্রো, আচ্ছা একটু পরে আনসার দিচ্ছি, ওটা আনসার দিই। তুমি ধরো এখানে পানি ঢালছো, পানি ঢাললে পানির অণু নিজেদের মধ্যে কোন বল কাজ করতেছে? সংশক্তি বল। আর পানি আর তোমার শরীরের মধ্যে কোন বল কাজ করতে? আসঞ্জন বল। এখন পানি তোমার শরীরটাকে ভিজায় কেন? কারণ তোমার তোমার শরীরের যে স্কিন আছে, স্কিন আর পানির মধ্যে যে ফোর্স কাজ করতেছে, এইটা তোমার পানির নিজেদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করতেছে, ওইটা থেকে বেশি হয়। মানে এক্ষেত্রে আসঞ্জন বলটা সংশক্তি থেকে বেশি হয়। বুঝতে পারছো? এই জন্য তোমার পানির অণুটা তোমার শরীরের সাথে লেগে যায়। কিন্তু তুমি যদি শরীরে পারদ ঢালো, পারদের ক্ষেত্রে সংশক্তি বলটা বেশি। তো ওই ক্ষেত্রে পারদের নিজেদের যে আকর্ষণ বলটা, ওইটা বেশি হয়। ওই ক্ষেত্রে তোমার সাথে আসঞ্জন বলটা ওই ক্ষেত্রে কম হয়, এই জন্য তোমার শরীরকে ভিজাইতে পারে না। বুঝছো? না, পারদ কঠিন না, পারদ তো লিকুইড। হ্যাঁ, না দুইটাই আকর্ষণ বল।
সংশক্তি হচ্ছে একই পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ, আর আসঞ্জন হচ্ছে ভিন্ন দুইটা পদার্থের মধ্যে। না না, তোমার ভরের কারণে দেখো, সেম সেম জিনিস কখন বিকর্ষণ করে, কথা বলিও না। সেম সেম জিনিস কখন বিকর্ষণ করে, যখন তোমার এটা নিউক্লিয়াসটা পজিটিভ, এটা হচ্ছে ধরো পজিটিভ, তো তখন কি হয়, এরা নর্মালি ভরের কারণে পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু এরা যখন খুব কাছাকাছি চলে আসে তখন নিউক্লিয়াসগুলো খুব কাছাকাছি চলে আসে, বুঝতে পারছো? নর্মালি কিন্তু আকর্ষণ করতেছে, কিন্তু বেশি কাছাকাছি চলে আসলে নিউক্লিয়াসগুলো যখন পরস্পরকে বিকর্ষণ করে তখন আবার এরা দূরে সরে যায়, কিন্তু আবার আবার আকর্ষণ করে, বুঝছো? নর্মালি এদের মধ্যে কি ফোর্স কাজ করতেছে, এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার কাজ করতেছে না, বুঝতে পারছো? তো এটা হচ্ছে আকর্ষণ ধর্মী বল, কিন্তু নিউক্লিয়াসটা যখন খুব বেশি কাছাকাছি চলে আসলে তখন আবার এরা পরস্পরকে বিকর্ষণ করতেছে। আচ্ছা, এবার চলো আমরা আরেকটা পড়বো, আর্কিমিডিসের সূত্রটা একটু দেখবো, এটাই লাস্ট টপিক। হ্যাঁ, হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক মানে কি, পানি বিকর্ষী। তো পানি বিকর্ষী এটা তো তোমাকে আকর্ষণই করবে না। হ্যাঁ, ওই ক্ষেত্রে সংশক্তি বল বেশি, আসঞ্জন বল কম। কথা বলিও না, এই যে 5 মিনিট আমি টাইম নিব, 5 মিনিট দেখো। আচ্ছা দেখো, আর্কিমিডিসের সূত্রটা একটু দেখবো। আচ্ছা, তোমরা এটা 19-এও পড়ে আসছিলে আর্কিমিডিসের সূত্র। এখন আমাকে বলো, একটা কলসিকে তুমি পানি ভর্তি করে এখান থেকে বায়ুতে নিয়ে যাওয়া কঠিন, নাকি তুমি পানির মধ্যে দিয়ে এইভাবে নিয়ে যাওয়া কঠিন? পানির মধ্যে দিয়ে না নিয়ে যাওয়া ইজি না, এটা কি জানো? আচ্ছা, এটা তো কমন সেন্স, তাই না? তুমি এইভাবে এইখানে যে নিয়ে যাবা যে কোনো বস্তুকে, সেই ভাই, তাহলে আর ফিজিক্সও পড়া লাগবে না। তো দেখো, আর্কিমিডিসের সূত্র এটা কেন তোমার ইজি লাগে, তোমাকে বলি। যখন এদিকে দেখো, ধরো এই পানির মধ্যে দেখো, হ্যাঁ, আচ্ছা ধরো এখানে একটা নৌকা যাচ্ছে আর কি, পানির, ও ধানের শীষ দেওয়া উচিত ছিল। আচ্ছা, নৌকাটা যখন যায়, দেখো নৌকাটা যদি পানির উপরে থাকে তখন নৌকার নিচের দিকে কি কাজ করে বলো তো, এমজিটা কাজ করতেছে, বুঝতে পারছো? আর উপরের দিকে পানি, তোমার যখন একটা তরলের মধ্যে একটা বস্তু থাকে, তরলটা তাকে উপরের দিকে একটা ফোর্স দেয়, এই ফোর্সটার নাম হচ্ছে প্লবতা। যাই হোক, যাই বলো, আচ্ছা প্লাবতা, প্লাবতা হলে প্লাবতা। আচ্ছা, নিচের দিকে কাজ করতেছে এমজি, উপরের দিকে কি কাজ করতেছে বলো তো, প্লাবতা বা প্লবতা, তোমরা যা বলতেছো। তো এখন খেয়াল করো, আচ্ছা উপরের দিকে অ্যাকচুয়ালি প্লবতা কাজ করে না, উপরের দিকে আরেকটা ফোর্স কাজ করে, বুঝতেছ? তো যে লব্ধি বলটা, উপরের দিকে যে লব্ধি বলটা, ওইটাকে বলি হচ্ছে আমরা প্লবতা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। লব্ধি ইকুয়াল কি হবে বলতো, এফ মাইনাস এমজি, এই লব্ধি বলটাকে বলি হচ্ছে আমরা প্লবতা। আচ্ছা যাই হোক, কনফিউজ করিও না, এই লব্ধি বলটাকে বলি হচ্ছে আমরা প্লবতা। দেখো নর্মালি কি হয়, তুমি যখন এটা বায়ুর মধ্যে নিয়ে যাচ্ছ, বায়ুর মধ্যে তো নিচের দিক দিয়ে এমজি কাজ করতেছে, উপরের দিকে তাকে তাকে কোনো ফোর্স দিচ্ছে না, তাহলে তুমি যখন তাকে সামনে নিয়ে যাবা, তাকে এমজিটা চিন্তা করেই তাকে নিয়ে যেতে হবে, তাই না? এমজিটাকে ক্রস করেই তাকে নিয়ে যেতে হবে। কিন্তু পানি দিয়ে যখন নিয়ে যাবা, তার ক্ষেত্রে তো কিন্তু তোমার এই যে ফোর্সটা কিন্তু কমে যাচ্ছে, এমজি থেকে এই যে এটা বিয়োগ যাচ্ছে, বিয়োগ যে লব্ধি ফোর্সটা আছে, ওই ফোর্সটাকে তোমার ক্রস করে নিয়ে যেতে হচ্ছে, বুঝছো? তো আলটিমেটলি পানিতে যখন তুমি একটা বস্তুকে রাখবা, অথবা একটা তরলে একটা বস্তুকে রাখবা, তার ওজনটা একটু কমে যায়, বুঝছো? তো ওজনটা কমে যাওয়ার জন্য তোমার এটাকে পানিতে দিয়ে নিয়ে যাওয়া তোমার জন্য ইজি হয়, বুঝছো? তো চলো, এটা কতটুকু ওজন কমে যায় এটা যদি আমরা একটু দেখতে চাই, এটা একটু দেখি চলো। বস্তুটা ভেসে ডুবে যাবে। দেখো সবাই, এই যে একদম ইজি টপিক কনসেপ্ট, একটু দেখো। ধরো এইটা হচ্ছে তোমার একেবারে একটা আছে, এখানে তুমি কি করতেছো, একটা বস্তুকে নিচ্ছ, দেখো
এই বস্তুটার এমনি এখানে ওজন কত বলো তো, mg। বুঝতে পারছো? তো mg ভরের বস্তুটাকে তুমি কি করলা, পানিতে ডুবাই দিলা। তো পানিতে ডুবাই দিচ্ছ, ধরো এখানে ডুবাই দিচ্ছ, তো ডুবাই দিলে কি হবে বলো তো, তার ওজনটা একটু কমে যাবে। বুঝতেছো? তার ওজন কতটুকু কমবে, দেখো তুমি যখন একে পানিতে ডুবাইছো, এটা যদি একেবারে সমান সমান আকারে পানি থাকে, তাহলে কিছু পরিমাণ পানি এখান থেকে বের হয়ে যাবে না? সবাই কি বুঝতেছো এটা? তুমি যখন একে পানিতে দিছো, তাহলে কিছু পরিমাণ পানি এখান থেকে বের হয়েছে, তাহলে এই পানির জন্য একটা ওজন আছে না? ধরো এক্ষেত্রে তোমার বের হয়েছে হচ্ছে পানির ভর ওয়াটার। বুঝতে পারছো? তাহলে পানির ভর কতটুকু হবে বলো তো, পানির ওজনটা ওয়াটার গুণ জি। বুঝতে পারছো? এখন এই যে এই বস্তুটা যেটা আছে, এই বস্তুটার ওজন এতটুকু হ্রাস পায়। তার শুরুতে ওজন কতটুকু ছিল, mg। এখন তার পানিতে নেওয়ার পরে তোমার কতটুকু ওজন মনে হবে, w সমান mg মাইনাস mw গুণ জি। এটা কি বুঝছো? আচ্ছা, আজকে এইটুকু পর্যন্তই থাক, এগুলো আমি নেক্সট দিন আরেকবার বুঝাবো না, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, এটাই প্লবতা। লব্ধি ভোল্টাজটাকে এখানে মেইনলি প্রবলতা বলা হয়। তুমি যদি এখানে রাখো একটা বস্তুকে, যে পানিটা যে লব্ধি বলটা দেয়, ওই লব্ধিটাকেই আমরা প্রবলতা বলি। আচ্ছা, নেক্সট দিন এটাগুলো আরো ক্লিয়ারলি বুঝাই দিব না, কারণ আচ্ছা, কালকে কালকে তোমাদের